বিভিন্ন কোটার কারণে মেধাবীদের চাকরি পেতে সমস্যা হয়, কোটা থাকার শুরুতে দৃষ্টিকোণ থেকে ন্যায়সঙ্গত কিনা? দেখুন, কোনো পিছিয়ে পড়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য যৌক্তিক এবং গ্রহণযোগ্য পর্যায়ের যদি কোটা থাকে, অথবা দেশের মানুষের প্রতি, জাতির প্রতি, জাতীয় ক্ষেত্রে কোনো অবদান কেউ রেখেছে, এরকম কারোর অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়, রাষ্ট্র বা সরকার দেয়, সেটা যৌক্তিক কারণে দিলে এবং সেটা রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছাড়া আপনার বাস্তবতার ভিত্তিতে যদি দেওয়া হয়, তো সেটা শরীর দৃষ্টিকোণ থেকে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। বাট সেটা যদি অযৌক্তিক কারণে দেওয়া হয় অথবা অযৌক্তিক রেশিওতে দেওয়া হয়, তাহলে সেটা অবশ্যই অন্যায্য হবে এবং জুলুমে পর্যবসিত হবে। বিশেষ করে যে সমস্ত জায়গা আসলে মেধার ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত নয়, যেখানে আসলে মেধাই সব কিছুর উপরে প্রায়োরিটি পাওয়া উচিত, না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, বিভিন্নভাবে আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে জাতির, সেরকম জায়গাতে বিশেষ করে এই ধরনের ফ্যাসিলিটিস যদি থাকে, কোটার ফ্যাসিলিটিস বা কোটার সুযোগ, তাহলে সেক্ষেত্রে এখান থেকে জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যাপার হলে সেটিতে অবশ্যই অন্যায় হবে। এগুলো আসলে পরিস্থিতি এবং ডিমান্ড, প্রয়োজন এবং আপনার আমাদের সাধ্য, এসব কিছুকে সমন্বয় করে এগুলো করতে হবে। এগুলোর ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্য, ভোটের রাজনীতিকে মাথায় রেখে করলে অথবা অন্য কোনো কারণে করলে, অথবা যে কোনো কারণেই হোক না কেন, তাতে জাতীয়ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হলে সেরকম সিদ্ধান্ত যদি নেওয়া হয়, সেটা অবশ্যই ভুল হবে এবং অন্যায় হবে। অনেক সময় দেখা যায় যে আমরা এই জাতীয় কোটার কারণে নানামুখী বিপত্তির মুখে পড়ি। মেয়েদের জন্য যে কোটার ব্যবস্থা রাখা হয়েছে এবং বিভিন্ন সেক্টরে তাদের জন্য বিশেষ বিশেষ কোটা, বিশেষ করে নার্সিংয়ের কাজে মেয়েদের কোটা অনেক বেশি ছেলেদের তুলনায়, এরকম আর অনেক জায়গা আছে। তো এই যে কোটা, এই কোটাগুলো বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যা তৈরি করে তা হলো ছেলেরা, যুবক ছেলেরা তারা বেকারত্বের হার তাদের মধ্যে বাড়তে থাকে। মেয়েদের তাদের স্বকীয়তা বজায় রেখে মেয়েরা মেয়েদের অঙ্গনে কাজ করবে, ইসলাম সেটাকে নিষেধ করে না। একজন মুসলমান হিসাবে আমরা কেউ সেটাকে ডিনাই করি না। একজন মেয়ে, নারীদের যে সমস্ত সার্ভিসের ব্যাপার থাকবে সেগুলো একজন মেয়ে দিবেন, সেটাই কাঙ্ক্ষিত। অতএব তিনি সেই জায়গাতে কাজ করবেন, করতে পারেন। কিন্তু তাকে ছেলেদের সাথে যদি মিশিয়ে ফেলা হয় বা যেখানে ছেলেরা কাজ করতে পারে সেখানে ছেলেদের তুলনায় তাদেরকে যদি প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে সেটা কি হবে? তার ফলশ্রুতিতে যা হওয়ার তা হচ্ছে, সমাজে আমরা দেখতে পাচ্ছি। একজন মেয়ে, তিনি যদি স্বাবলম্বী হন, আর্থিকভাবে শক্তিশালী হন, তিনি দুর্বল ছিলেন একসময়, এরপর আস্তে আস্তে তিনি শক্তিশালী হয়েছেন। বাস্তবতা হলো যে এরকম পরিস্থিতি তৈরি হলে তখন এই মেয়ের সংসার খুব বেশি একটা টেকে না বা দাম্পত্য কলহ তার দিন দিন বাড়তে থাকে। এর বিপরীতে একজন ছেলে যদি চাকরি না থাকে, তার বেকার থাকেন, এরপর চাকরি পান, কিংবা অর্থনৈতিকভাবে তিনি স্বাবলম্বিতা অর্জন করেন, তার অর্থনৈতিক ভিত্তি যদি মজবুত হতে থাকে, তখন তার দাম্পত্য সম্পর্ক আরও ভালো হয়। এই বাস্তবতাকে বোধহয় আমরা কেউ অস্বীকার করতে পারবো না। এটাকে নিয়ে আমরা যে যত কথাই বলি, কিন্তু এই চিত্রটাকে অস্বীকার করবার কোনো সুযোগ নেই। তো কোটার ক্ষেত্রে বিশেষ করে এই জাতীয় বৈষম্য বা এই জাতীয় অনাচার বা এই জাতীয় সমস্যা বা সংকট যদি সৃষ্টি করে, সেটা অবশ্যই অযৌক্তিক হবে, অন্যায্য হবে। এই জন্য এটা ভ্যারি করবে যে পরিস্থিতিটা কি, কতটুকু রাখা হলো, অনেক বেশি রাখা হলো কিনা, তাতে আমাদের মেধাবীদেরকে কাজে কর্মে লাগতে নিরুৎসাহিত করা হয় কিনা, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে চলে যায় কিনা, মেধাহীন লোকরা চলে এসে আমাদের জাতীয় সেক্টরে সমস্যা তৈরি করে কিনা, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। অতএব সেগুলোকে মাথায় রাখা দরকার। পশ্চিমারা বিভিন্ন লোন, সুযোগ সুবিধা দিতে গিয়ে আমাদের দেশে যারা যখন ক্ষমতা থাকে, সরকারকে চাপ দিয়ে সমস্ত কোটাগুলো, বিভিন্ন কোটা তারা তাদের মতো করে আদায় করে নেয়। নারীর ক্ষমতায়ন, এসডিজি গোল, নানা রকমের মুখরোচক স্লোগান দিয়ে তারা এই জাতীয় বিষয়গুলো সাধারণত পেড়ে থাকে এবং এই সুযোগ সুবিধাগুলো তারা আদায় করে নিয়ে থাকে। তো এই বিষয়গুলোতে আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত এবং আমাদের মেরুদণ্ড শক্ত থাকা উচিত যে বিদেশিদের চাপে আমরা সব কিছু করে ফেলবো। আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি, এদেশের মানুষের যে কালচার, তার সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুধুমাত্র বিদেশিদের চাপেই আমরা একটার পর একটা কোটার খড়গ যদি আমরা দিতে থাকি, তাহলে সেটা অনেক ক্ষেত্রেই আমাদের অচলাবস্থা তৈরি করবে এবং অনেক ক্ষেত্রে আমাদেরকে সংকটের দিকে নিয়ে যাবে। বিশেষ করে মেধাবীরা নানা কারণে এমনিতে দেশে থাকছে না, তরুণরা চলে যাচ্ছে দেশের বাইরে। এরা যদি এভাবে চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই সেটা আমাদের কারোর জন্য ভালো কিছু বয়ে আনবে না। অতএব মৌলিকভাবে আমি শরিয়ার দৃষ্টিকোণ যদি বলি,
তো একজন পরিবারের কর্তা যেরকম তার পরিবারের সদস্যদের মধ্যে কোনো একজন পিছিয়ে আছেন তাকে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ কোনো সুবিধা দিলেন, এটা যেরকম নাজায়েজ নয়, অতএব রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা কোনো ক্ষেত্রে কোটা ব্যবস্থা রাখলে সেটা নিষিদ্ধ নয়। বিশেষ করে যখন কেউ রাষ্ট্রের প্রতি কোনো অবদান রেখেছেন, তাদেরকে স্বীকৃতিস্বরূপ কোনো কোটা দেওয়া হলো, কোনো সুবিধা দেওয়া হলো, এই সুবিধাগুলো দেওয়া অন্যায্য নয়, কিন্তু এটার রেশিওটা যেন যৌক্তিক হয়, অযৌক্তিক না হয়। বিশেষ করে যে সমস্ত জায়গায় মেধার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত না সে সমস্ত ক্ষেত্রে আপনার কোটা যথাসম্ভব না রাখা, এই বিষয়গুলো আসলে অবস্থা এবং পরিস্থিতির উপরে ভিত্তি করে এগুলোর বিধান শরীয়ত দৃষ্টিকোণ থেকে আসবে। এখানে অসৎ উদ্দেশ্য যদি কাজ করে, রাজনৈতিক টার্গেট লক্ষ্য যদি কাজ করে, জাতির ক্ষতি হোক আর লাভ হোক, তাহলে সেক্ষেত্রে সেটা যে অন্যায়, সেটা যে গুনাহের কাজ হবে সেটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। আরিফুর রহমান আপনি লিখেছেন, নেদারল্যান্ডসে স্বেচ্ছা মৃত্যু বৈধ, দেশটির আইনে স্বেচ্ছা মৃত্যুর জন্য আবেদন করা যায়। চিকিৎসকেরা শারীরিক মানসিক যন্ত্রণা অসহনীয় ও নিরাময় অযোগ্য বলে প্রমাণ পেলে সম্মতি দেন। 2023 সালে নেদারল্যান্ডসে 5068 জনের স্বেচ্ছা মৃত্যু বেছে নিয়েছেন। এই হার দেশটির ওই বছরের মোট মৃত্যুর প্রায় 5%। এই ধরনের আইন কানুন কতটা গ্রহণযোগ্য বলে মনে করেন? দেখুন, নেদারল্যান্ডস হোক আর পৃথিবীর অন্য কোনো দেশ হোক, আত্মহত্যাকে যারা বৈধতা দিচ্ছেন ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি হারাম, সেটা তো বলাই বাহুল্য। তারা যেহেতু ইসলামিক কান্ট্রি নয় এবং তাদের নাগরিকরা মুসলমান নন, অতএব শরিয়ার বিধিবিধান তো আর তাদের জন্য প্রযোজ্য নয়। তবে আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি যে যে মানুষগুলোকে পৃথিবীর সবচাইতে সুখী মনে করা হয় বা যারা আমাদের চাইতে অনেক দিক থেকে এগিয়ে আছেন, তারা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে বা আত্মহত্যা করতে তারা অনেক বেশি আগ্রহী এবং অগ্রসর। এর কারণটা কি? নিশ্চয়ই এর কারণ হলো ডিপ্রেশন, এর কারণ হলো মানসিক অশান্তি, মানসিক শান্তির অভাব। তো এই অবস্থাটা মূলত কেন এসেছে? এর কারণ হলো যে মানুষের আসলে বৈষয়িক উন্নতি এটা মানুষকে মানসিক প্রশান্তি এনে দিতে পারে না। মানসিক প্রশান্তির জন্য মানুষ আসলে কারোর কাছে নিজেকে সমর্পণ করতে চায়, এটা মানুষের প্রকৃতি। আর সেজন্য ঈমানের, আল্লাহর প্রতি বিশ্বাসের কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই, এটি একটা ব্যাপার। দ্বিতীয়ত হলো যে স্বেচ্ছা মৃত্যুর বৈধতার সপক্ষে যারা আছেন, আজকাল আমাদের অনেক মুসলমানরাও আছেন, প্রত্যেকটা বিষয়ে লজিক খোঁজেন এবং তার যুক্তি, বিবেক, বুদ্ধি যেটাকে ভালো মনে করেন সেটাকে ভালো মনে করেন। আসলে ভালো এবং মন্দের এরকম কোনো ডেফিনেশন তার করার সুযোগ আদৌ আছে কিনা, এটা যদি আমরা একটু ভাববার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে নিষেধ করেছেন, আল্লাহ তাআলা যেগুলো আমাদেরকে নিষেধ করেছেন, কোরআন সুন্নাহ যেগুলো নিষিদ্ধ হয়ে গেছে, সেগুলো আমাদের বুঝে আসুক আর না আসুক সেগুলো আমাদের জন্য অকল্যাণকর। অনেক কিছু আছে ইসলামের যেগুলো নিষিদ্ধ ছিল, সেগুলোর অকল্যাণকারিতা, সেগুলোর ক্ষতি কেন নিষেধ করা হয়েছে, কোন ক্ষতির ভিত্তিতে নিষেধ করা হয়েছে, এটা মানুষ বুঝতো না। কিন্তু একটা সময় দুনিয়াতে মানুষ সেগুলো নিয়ে গবেষণা করেছেন বা অন্য কোনো গবেষণা প্রসঙ্গে সেটা প্রমাণিত হয়ে গেছে যে সেই নিষিদ্ধটা যথার্থ এবং মানুষের জন্য সেই নিষিদ্ধটা লঙ্ঘন করার ভিতরে কোনো কল্যাণ নেই। অতএব আত্মহত্যার বিষয়টাও এরকমই, এর বাইরে এর মধ্যে কোনো কল্যাণকারিতা থাকতে পারে না। যারা মনে করছেন যে একজন মানুষের জীবন তার, অতএব জীবন রাখবেন কি রাখবেন না এটা একান্ত তার ব্যাপার, আমরা যদি বলি যে এটা একান্ত কারোর নিজস্ব ব্যাপার হয়, তাহলে মানুষের জন্মগ্রহণ করা, মানুষের বেঁচে থাকাটা কি মানুষের আসলে তার হাতে, এটা কার হাতে? নিশ্চয়ই এক মানে কেউ না কেউ এটা নিয়ন্ত্রণ করছেন। যিনি এটা নিয়ন্ত্রণ করছেন আমরা মুসলমানরা মনে করি তিনি মহান আল্লাহ। তারই একজন মানুষের জীবন কখন অবসান হবে না হবে সেই ডিসিশন নেওয়ার একমাত্র ইখতিয়ার আছে।